মেধা সম্পদ সুরক্ষা মঞ্চ মেধাসুম আয়োজিত আজকের মেধা সম্পদ সুরক্ষা প্রেক্ষিত চ্যালেঞ্জ এবং প্রস্তাব আজকের এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটা দেখি যে বাংলাদেশের যে মূল শক্তি সেটি বাংলাদেশের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের ভেতর আছে। বাংলাদেশ হচ্ছে যে গভীর পানির ধানের আতুর ঘর আমরা বলি এবং বেগুনের আদি উৎপত্তি স্থল এখানে। এই বাংলাদেশে ২৭ জাতের বাস আছে এবং বাংলাদেশে প্রায় ২৮ জাতের এন্ডেমিক উদ্ভিদ আছে যা শুধুমাত্র বাংলাদেশে জন্মে। ইরাবতী ডলফিন বা চামচ ছোট বাটান বা বাংলা শকুনের মতো যে প্রাণীগুলো আছে তার বৃহত্তম বিচরণস্থল পৃথিবীর ভিতরে এই বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় একক আয়তনে যে বাদাবন সুন্দরবন সেটি বাংলাদেশে চাকমা, সাঁওতাল, হাজং, বাঙালি সহ প্রায় ৫১ জাতিগোষ্ঠীর বসবাস এবং প্রায় ৪০ ঊর্ধ্ব মাতৃভাষা বাংলাদেশে বিদ্যমান আছে। বাংলাদেশের খুব সাম্প্রতিক যদিও প্রচুর তর্ক আছে নদীর সংখ্যা নিয়ে, তারপরে প্রায় সহস্র নদী এবং ১৭টি হাইড্রোলজিক্যাল রিজিয়ন, ৩০টি কৃষি প্রতিবেশ অঞ্চলে বাংলাদেশকে ভাগ করা হয়েছে এবং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলের ভাটিতে বাংলাদেশের অবস্থান। এই রকমের ভৌগোলিক অবস্থান পৃথিবীর খুব কম অঞ্চলে আছে এবং আমাদের যে উৎপাদন ব্যবস্থা, শিল্পচর্চা বা জন ইতিহাস তা এই অঞ্চলের প্রকৃতি এবং সংস্কৃতির একটি জটিল সমন্বয়ে তৈরি হয়েছে। আমরা জামদানির কথা বলি বা শীতলপাটি বা বাউল গান কিংবা রিক্সা চিত্রের মতো যা ইতিমধ্যে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষিত হয়েছে। আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভাসমান ধাপ চাষ যা বিশ্ব কৃষি ঐতিহ্য অঞ্চল হিসেবে ঘোষিত হয়েছে এবং বাংলাদেশে ইতিমধ্যেই প্রায় ২০ ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই কে নিবন্ধন করা হয়েছে এবং সনদ দেয়া হয়েছে। এই বাংলাদেশের আমরা যখন আসলে গাজীর গান বা ধামাইল বা টাঙ্গাইল শাড়ি, বগুড়ার দই, সিলেটের সাতকরা, পদ্মার ইলিশ, নাটোরের কাঁচাগোল্লা, মধুপুরের আনারস বা মুক্তাগাছার মন্ডা, পোড়াবাড়ির চমচম, রাজশাহীর রেশম বা কুষ্টিয়ার তিলের খাজা বা বান্দরবনের বম চাদর বা কুমিল্লার খাদি, রোহিতপুরি লুঙ্গি বা কুলিয়ারচরের শীতল শুটকি, অষ্টগ্রামের পনির বা মহেশখালীর পান বা ছিটকার হাজারি গুড় কিংবা দেশের নানা ভূগোলে বা জনজীবনে বহমান যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য আছে এর সাথে কিন্তু মিলে আছে আমাদের লোকায়ত জ্ঞান, মেধা সম্পদ এবং উৎপাদন অর্থনীতি। কিন্তু এই জনসংস্কৃতিতে বিদ্যমান উল্লেখিত এই পাবলিক প্রাণ সম্পদ বা সাংস্কৃতিক উপাদানের মেধা সম্পদ সুরক্ষা বিষয়ে আমরা খুব একটা নাগরিক আলাপ কিন্তু আমাদের ভেতরে দেখি না। সমকালে টাঙ্গাইল শাড়ির ভারতীয় জিআই নিবন্ধন হওয়ার পরে একটি তর্ক শুরু হয়েছে এবং দেশব্যাপী জনসম্পদের মেধা সম্পদ সুরক্ষা বিষয়ে কিছুটা পাবলিক আওয়াজ উঠেছে। আজকের এই লেখায় আমরা বাংলাদেশের জনসংস্কৃতিতে বিদ্যমান প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানের মেধা সম্পদ নিয়ে আলোচনা করব। কিন্তু যেহেতু বিষয়টি অনেক জটিল এবং এর প্রেক্ষাপট অনেক বিস্তর, তাই আমরা আজকে এখানে মূলত আমাদের যে ভৌগোলিক নির্দেশক সাংস্কৃতিক প্রাকৃতিক উপাদানগুলো আছে, সম্পদগুলো আছে, যে জিআইগুলো আছে তার মেধা সম্পদ সুরক্ষা বিষয়ে আমাদের আলোচনাটা এর কেন্দ্রে আসলে রাখতে চাই। তো আমরা যদি মেধা সম্পদ সুরক্ষার বাংলাদেশের ক্ষেত্রে যে প্রেক্ষিত এবং যে প্রবাহটি আছে সেটি আসলে বুঝতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে জনমানুষের তাদের আমাদের যে সৃজনশীলতা, আমাদের যে মেধা বুদ্ধি এবং আমাদের যে জ্ঞান প্রবাহ, এটি কিন্তু আমরা কখনোই কোনো বাণিজ্যিক মালিকানার ভেতরে আসলে দাবি ওঠেনি। যেমন লক্ষ্মী দীঘা, কাজললতা, খোয়া মটর, মিমির ডিম, পোড়া বিন্নি কিংবা নেতপাশা, ভাওয়াইল্লা, ২০-২২, খেজুরছড়ি, সমুদ্র ফেনা, পঙ্খিরাজ, কাঁচালক, জামাই সোহাগী, দাঁতখানি, বীরপালা, এগুলো বিভিন্ন রকম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ধানের নাম। যে ধান কিন্তু বাংলাদেশের এরকম সহস্র যে ধানের জাত আছে সেই জাতের নাম কিংবা জাতের কোনো একক মালিকানা কিন্তু কেউ কখনোই দাবি করেনি। ধানের এই রকম ধানের মেধাসত্ব নিয়ে কিন্তু কেউ আদালতে হাজির হয়েছে এর কোনো কৃষক এরকম কোনো নজির নেই। বাংলাদেশের যমুনা, খোয়াই, পিয়াই, সুতাং, সোমেশ্বরী কিংবা কর্ণফুলী
মগরা, আমাদের হালদা, এরকম বহু যে নদী আমাদের আছে, সেই নদীর মালিকানা বা সত্ত্ব কিন্তু কেউ দাবি করেনি। কেউ কি কখনো বলেছে যে এই গ্রামের নাম আমি দিয়েছি, কিংবা এই জঙ্গলের কপিরাইট আমার? খনার বচন, রাধামন ধনপতি, ময়মনসিংহ গীতিকা বা শ্রেয়াঞ্জিং পালা, গাজন, থামাইল বা মণিপুরী নটপালা, রয়ানি, আজিয়া, রেরে, হাজং লেওয়াটানা, এই যে গীত বা আখ্যান, তার কি কোনো একক মেধাসত্ব আসলে হতে পারে? বা মাটির টেপা পুতুল, শিলপাটা, শোলার কাজ, নকশি কাঁথা, লক্ষ্মীসরা, রিক্সা চিত্র, কাসুন্দি, শীতলপাটি বা ধনির চিরা, হাত পাকা বা গাজীর পটের কপিরাইট কেউ কি দাবি করেছে? করেনি। কিন্তু যেটি দেখা যাচ্ছে যে বিদ্যমান বাস্তবতায় সমতল থেকে পাহাড়, গ্রাম বাংলার মানুষের এই যে সাংস্কৃতিক এবং প্রাকৃতিক প্রাণ সম্পদ, সেগুলো কিন্তু আসলে আমাদের থাকছে না, এবং এটি নিয়ে বিস্তর বিভিন্ন রকমের কাজ শুরু হয়েছে। এবং এই যে মালিকানার তর্ক, সেই মালিকানার, মেধা সম্পদের মালিকানার তর্ক, যার সাথে ঔপনিবেশিক ক্ষমতা এবং কর্পোরেট যে বাণিজ্য, সেটির সম্প্রসারণ জড়িত আছে। আজ আমাদেরকেও কিন্তু লড়তে হচ্ছে আমাদের মেধা সম্পদ অধিকার সুরক্ষায়। আমরা যদি একটু পেছনে যাই, তাহলে বিশ্ব বাণিজ্য সংস্থা নিয়ন্ত্রিত আমাদের আজকের দুনিয়ায় আমাদের জ্ঞান, মেধা, আমাদের প্রাণ সম্পদ যাই বলি না কেন, তা কিন্তু এককভাবে আসলে বিভিন্ন রকমভাবে একতরফা এই মালিকানাটি ছিনতাই করছে বা পেটেন্ট করছে বিভিন্ন বহুজাতিক কোম্পানি, এবং সেটি গবেষণার নামে, কখনো উন্নয়নের নামে। বিশ্ব বাণিজ্য সংস্থার 23টি অসম চুক্তি আছে। তার একটি চুক্তি হচ্ছে বাণিজ্য সম্পর্কিত মেধাস্বত্ব চুক্তি বা ট্রিপস। এই ট্রিপস চুক্তির 27.3 খ অনুচ্ছেদে প্রাণ সম্পদ, জ্ঞান, প্রযুক্তির উপর পেটেন্টের সুযোগ রাখা হয়েছে। চুক্তিবদ্ধ পক্ষ রাষ্ট্রসমূহকে তাদের নিজ দেশের জ্ঞান ও সম্পদ সুরক্ষায় একটি কার্যকর আইন, যেটি সেখানে লেখা আছে সুই জেনেরিস, তৈরির কথাও বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের মতো একটি অধিকতর দুর্বল, ক্ষমতাহীন রাষ্ট্র যখন কোনো কার্যকর আইন তৈরি করছে, সেটিকে কিন্তু আসলে কার্যকর হিসেবে দেখা হচ্ছে না। এবং যে কারণে দেখা যায় যে বাংলাদেশ সহ সারা পৃথিবীব্যাপী যে পাবলিক প্রাণ সম্পদ বা সাংস্কৃতিক উপাদান আছে, তার মেধাসত্ব নানাভাবে আসলে ছিনতাই হচ্ছে এবং পেটেন্ট করা হচ্ছে। আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমেরিকার WR গ্রেস কোম্পানি আমাদের নিম গাছকে একতরফাভাবে পেটেন্ট করতে চেয়েছিল। মিসিসিপি মেডিকেল সেন্টার ইউনিভার্সিটি হলুদ এবং হলুদের যে নিরাময় ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে আসলে পেটেন্ট করতে চেয়েছিল। ক্রোমাক রিসার্চ ইনকর্পোরেশন করলা এবং কালোজাম, রাইসটেক ইনকর্পোরেশন বাসমতি ধানকে পরবর্তীতে তারা টেক্সমতি, এভাবে কিন্তু পেটেন্ট করেছে। এমনকি ভারত একতরফাভাবে নকশি কাঁথা এবং আমাদের টাঙ্গাইল শাড়িকে জিআই হিসেবে নিবন্ধন করেছে। তো মেধা সম্পদ সুরক্ষায় কার্যকর সুই জেনারিস হিসাবে বাংলাদেশ বলছে যে সে অনেকগুলো কার্যকর পদক্ষেপ নিয়েছে, কিছু আইন এবং নীতিও তৈরি করেছে। কিন্তু সেসব আইন এবং নীতি বিষয়ে পাবলিক পরিসরে খুব বেশি আলাপচারিতা নাই। আমাদের নিশ্চয়ই মনে আছে 1992 সনে ব্রাজিলের রিও ডি জেনেরোতে যখন বিশ্ব ধরিত্রী সম্মেলন হয়, তখন আন্তর্জাতিক প্রাণ বৈচিত্র্য সনদ গৃহীত হয়, যা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা CBD 1992 নামে পরিচিত। সেই সনদের অনুকূলে বাংলাদেশ 1998 সনে দুটি আইন করেছিল। তার একটি নাম হচ্ছে প্ল্যান্ট ভ্যারাইটিস অ্যাক্ট অফ বাংলাদেশ, আর একটি নাম হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কমিউনিটি নলেজ প্রোটেকশন আইন। সেই খসড়া আইন দুটিতে প্রথম পাবলিক মেধা সম্পদ এবং লোকায়ত জ্ঞান সুরক্ষার কিছুটা কথা বলা হয়েছিল, কিন্তু সেই আইন দুটি চূড়ান্ত করা হয়নি। পরবর্তীতে উদ্ভিদজাত ও কৃষক অধিকার সংরক্ষণ অধ্যাদেশ 2007 তৈরি করা হয়, সেটিও চূড়ান্ত করা হয়নি। পরবর্তীতে 2017 সনে কোনো জনমত জনবিশ্লেষণ ছাড়াই বাংলাদেশ জীববৈচিত্র্য আইন এবং 2019 সনে উদ্ভিদের জাত সংরক্ষণ আইন বাংলাদেশ চূড়ান্ত করেছে। তো এই দুটি আইনে এই মেধা সম্পদের অধিকার বিষয়ে আসলে কি বলছে? জীববৈচিত্র্য আইনে লোকায়ত মেধা সম্পদের সুরক্ষা বিষয়ে কোনো উল্লেখ না থাকলেও উদ্ভিদজাত সংরক্ষণ আইন 2019-এ কৃষকের অধিকার বলতে 8টি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এখানে চিরায়ত জ্ঞান বিষয়টিকে উল্লেখ করা হয়েছে।
এবং বলা হয়েছে বাংলাদেশের কোনো কৃষক যদি তার কোনো জাতের অধিকার চান, সেই নামের অধিকার চান, তার কোনো বুদ্ধিবৃত্তিক বা কৃষ্টির অধিকার চান, যেটি লিখিত বা মৌখিক লোককথা বা কাহিনী আকারে প্রচলিত, তাহলে অবশ্যই এই চিরায়ত জ্ঞানকে কোনো কৃষক সমাজ তার অধীনে তার মালিকানায় আসলে রাখতে পারবে। কিন্তু আমরা এই আইনের কোনো বাস্তবায়ন দেখিনি। ঝিনাইদহের হরিপদ কপালীর হরিধান, খাগড়াছড়ির ফকুমার ত্রিপুরার ফকুমার ধান, সুনামগঞ্জের নোয়াজ আলী ফকিরের চুরাক ধান, ময়মনসিংহের সেন্টু হাজংয়ের সেন্ট বা সাতক্ষীরার দিলীপ তরফদারের চারুলতা ধারের কিন্তু এই আইনে কোনো স্বীকৃতি মেলেনি। যশোর অঞ্চলের একটি অতি প্রচলিত জনপ্রিয় জাত, যার নাম খাসকানি, যেটিকে বিশুদ্ধ সারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নাম দিয়েছে বৃধান 34। তাহলে কি এই নতুন আইনের মাধ্যমে আবারও কৃষক তার খাসকানি এই নামটি আসলে ফেরত পাবে? এই কথার বা এই যে তর্ক, সেই তর্কের সুরাহা আসলে এখনো হয়নি। এছাড়া মেধা সম্পদ ও সত্ত্ব ঘিরে বাংলাদেশে যেসব আইন সবচেয়ে বেশি আলোচিত হয়, ট্রেডমার্ক আইন বা পেটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট, বাংলাদেশ পেটেন্ট আইন, কপিরাইট আইন, উদ্ভিদজাত সংরক্ষণ আইন কিংবা জিআই আইন। এই যে আইনগুলো বাংলাদেশে আছে, যে বিদ্যমান আইনগুলো, বিশেষত কপিরাইট আইন, এটি মূলত সাহিত্য, নাট্য, সঙ্গীত, আলোকচিত্র, রেকর্ডিং, শিল্পকর্ম, কম্পিউটার প্রোগ্রামের কপিরাইট বা সত্ত্বের আইনি সুরক্ষা করে এবং স্পষ্টত বাংলাদেশ পেটেন্ট আইনের 2022-এর 6.9 অনুচ্ছেদে বলা হয়েছে যে জেনেটিক অরিজিন বা বায়োলজিক্যাল রিসোর্সের ক্ষেত্রে দাবিকৃত উদ্ভাবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহারের জন্য বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে সংগ্রহীত জেনেটিক অরিজিন বা বায়োলজিক্যাল রিসোর্সের সুস্পষ্ট পরিচিতি এবং তাদের সাথে সম্পৃক্ত নয় এরূপ ঐতিহ্যগত জ্ঞানের উপাদান যা এর সৃষ্টিকারীর পূর্বানুমতি ব্যতীত দাবিকৃত উদ্ভাবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করা হয়েছে, তা উদ্ভাবনের বিপরীতে উল্লেখ করতে হবে। যদি তাই হয়, যখন বাংলাদেশ বিটি বেগুন তৈরি করেছিল, যেখানে বাংলাদেশের 9টি দেশি বেগুনের জাত ব্যবহৃত হয়েছিল এবং যে বিটি বেগুন গবেষণা প্রকল্পে আসলে অর্থ বিনিয়োগ করেছিল আমেরিকান দাতা সংস্থা ইউএসএইড এবং মার্কিন একটি বিশ্ববিদ্যালয়, কর্নেল বিশ্ববিদ্যালয়, যেখানে আসলে কাজ করেছে, এবং মনসান্টো যে বহুজাতিক কোম্পানি, তাদের একটি পেটেন্ট করা বিটি জিন যে গবেষণায় ব্যবহৃত হয়েছে, যে চুক্তির মাধ্যমে এই গবেষণাটি পরিচালিত হয়েছে, সেই চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে পেটেন্ট করা জিন যদি কোনো যে বেগুনের ভিতরে ইনসার্ট করা হয়, তাহলে এই চুক্তি অনুযায়ী নতুন তৈরি হওয়া বেগুনের মালিকানা দাবি করবে বিটি জিনের উপরে যার পেটেন্ট আছে। সেক্ষেত্রে দেখা যায় এটি একটি অমীমাংসিত বিতর্ক যে বিটি বেগুন গবেষণার ভেতর দিয়েও আমাদের দেশে যে 9টি বেগুনের জাত, সেই বেগুনের জাতের যে আসলে মালিকানা কার আছে, এটি কিন্তু এখনো পর্যন্ত অমীমাংসিত। এবং বাংলাদেশ পেটেন্ট আইন স্পষ্টত বলেছে যে বাংলাদেশে শুধুমাত্র শিল্প কারখানায় কিংবা যে পণ্য প্রযুক্তিতে ব্যবহৃত হয় তাই এই পেটেন্ট যোগ্য হবে, কিন্তু এই পেটেন্ট আইনের অন্তর্ভুক্ত হবে না কোনো প্রাকৃতিক বস্তু, কৃষি পদ্ধতি, সাহিত্য, নৃত্যকলা, সঙ্গীত, শিল্পকর্ম, ঐতিহ্যগত জ্ঞান, এইসব বিষয়। যদি তাই হয়, তাহলে মানুষের বিস্তর প্রাণ ও সাংস্কৃতিক উপাদানের মেধা সম্পদ সুরক্ষার কি হতে পারে? এটি কি কেবলমাত্র জিআই আইন দ্বারাই সুরক্ষিত রাখা সম্ভব? এখন আমাদের আসা যাক যে জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য সংরক্ষণ ও সুরক্ষা আইন বলতে আসলে আমরা কি দেখছি বা কি ঘটছে। আমরা সবাই জানি যে বাংলাদেশের এই যে মেধা সম্পদ ঘিরে যে আইনগুলো আছে, যে আইনে বারবার প্যারিস কনভেনশনের কথা বলা হয়েছে। বাংলাদেশ 1991 সনের 3 মার্চ এর পক্ষভুক্ত হয়েছে এবং আমাদের মেধা সম্পদ সম্পর্কিত আইনে বহুবার প্যারিস কনভেনশনের কথা বলা হয়েছে, যদিও তা স্পষ্টতভাবে কারখানাজাত শিল্প সম্পদের সুরক্ষাকে অগ্রাধিকার দেয়। কিন্তু বাংলাদেশের যে ভৌগোলিক নির্দেশক পণ্য আইন যেটি শুরু হয়েছে, সেটির একটি প্রেক্ষাপট আছে। আপনাদের মনে আছে কি 2008 সনে যখন ভারত বাংলাদেশের জামদানি শাড়িকে তাদের জিআই পণ্য হিসেবে নিবন্ধন করতে চেয়েছিল, তখন কিন্তু একটি বিতর্ক উঠেছিল এবং তখন বাংলাদেশ প্রথম শিল্প মন্ত্রণালয় ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন ও সংরক্ষণ অধ্যাদেশ নামে একটি খসড়া
অধ্যাদেশ তৈরি করে এবং ঠিক তখন থেকেই এই বিষয়টি একটি জানা বোঝার আমার আগ্রহ তৈরি হয়েছে এবং কাজ করার বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষত বাংলাদেশে যেসব অঞ্চলে তাঁতি, কৃষক বা কারিগররা তাদের শিল্প সম্পদ তৈরি করছেন এবং বহু বছর ধরে তৈরি করা হয়েছে, সেগুলোর আসলে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন বা ভৌগোলিক মহিমা বলতে আমরা আসলে কি বুঝতে পারি, তখন খুবই কম আসলে লেখালেখি হয়েছে। আমার স্পষ্টত মনে আছে যে যখন প্রথম এই বিষয়গুলো নিয়ে আসলে লেখালেখি করি তখন খুব জানার জায়গাটা আসলে ছিল না। শুধুমাত্র এগুলো যারা তৈরি করছেন কারিগর, তারা ছাড়া এগুলো বোঝারও আসলে জায়গাগুলো আসলে খুবই কম ছিল। তবে আমি আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ জানাতে চাই, এখানে আমাদের সাইদ ভাই আছেন, সমকাল, প্রথম আলো, মানে যে কাগজগুলোতে তখন আসলে প্রচুর লেখা গিয়েছে এইসব বিষয় নিয়ে, বিশেষত জামদানি, নকশি কাঁথা, আমাদের আম, এই রকমের ভৌগোলিক নির্দেশক পণ্যগুলো আছে যা ভারত আসলে নিবন্ধন করতে চায়। এবং 2008 সালে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় 3টি মাছ, 12টি ফল, 11টি প্রক্রিয়াজাতকরণ খাবার, 8টি শাকসবজি, 14টি কৃষিজাত পণ্য সহ 66টি পণ্যকে বাংলাদেশের জিআই হিসেবে চিহ্নিত করেছিল 2008। কিন্তু বহু বছর পর 2013 সনের 10ই নভেম্বর 54 নং আইন হিসাবে এই আইনটি রাষ্ট্রপতির সম্মতি লাভ করে প্রথম, এবং আমরা আজকের আলোচনায় সুবিধার্থে এই আইনটিকে জিআই আইন হিসেবে আসলে বলছি। তো এই আইনে জিআই বলতে কি বোঝায় তার একটি ব্যাখ্যা দেয়া হয়েছে। জিআই বলতে বোঝাবে যে বাংলাদেশের কোনো কৃষিজাত বা প্রকৃতিজাত বা প্রস্তুতকৃত পণ্য যার দ্বারা উক্ত পণ্য কোনো বিশেষ দেশে বা ভূখণ্ডে বা উক্ত দেশ বা ভূখণ্ডের কোনো বিশেষ অঞ্চল বা এলাকায় জাত বা প্রস্তুতকৃত বোঝায়, যেক্ষেত্রে উক্ত পণ্যের বিশেষ গুণাগুণ, সুনাম বা অনন্য বৈশিষ্ট্যসমূহ আবশ্যিকভাবে এর ভৌগোলিক উৎপত্তিস্থলের উপর প্রযুক্ত। যদি পণ্যটি প্রস্তুতকৃত পণ্য হয় তাহলে যার দ্বারা এবং প্রস্তুতকরণে কার্যাবলীর মধ্যে উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ বা প্রস্তুতকরণ কার্যের কোনো একটি কার্য অনুরূপ ভূখণ্ড, অঞ্চল, এলাকায় সম্পন্ন হওয়াকে বোঝাবে। এই পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, যারা মূলত জিআই নিয়ে কাজ করেন, তাদের ওয়েবসাইটে প্রদেয় যে তথ্য আছে সেই প্রদেয় তথ্য অনুযায়ী দেখা যায় যে 21 পণ্যকে বাংলাদেশ ইতিমধ্যে জিআই সনদ দিয়েছে বা চূড়ান্তভাবে মঞ্জুর করেছে। যদিও লেখাটা আসলে শেষ হয়েছিল 24শে এপ্রিল, বাংলাদেশ 25শে এপ্রিল জামদানি শাড়িকেও জিআই সনদ দিয়েছে। বাংলাদেশ প্রথম জিআই সনদ দিয়েছে জামদানি শাড়িকে, যার জিআই নাম্বার 1, এবং এটি জিআই সনদের জন্য আবেদন করেছিল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বিসিক। পরবর্তীতে বাংলাদেশ অনেকগুলো বিষয়কে দিয়েছে, যেমন আমাদের ইলিশ, সেটি বাংলাদেশ ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, বিজয়পুরের সাদামাটি, দিনাজপুরের কাটারিভোগ, বাংলাদেশ কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাংলাদেশের বাগদা চিংড়ি, বাংলাদেশের শীতলপাটি, বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম, নাটোরের কাঁচাগোল্লা, বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, এগুলো বাংলাদেশ জিআই সনদ পেয়েছে। টাঙ্গাইল শাড়ির ভারতীয় জিআই নিবন্ধন নিয়ে তর্ক ওঠার পর 2024 সালের 6 ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়ি জিআই সনদের জন্য টাঙ্গাইল জেলা প্রশাসক আবেদন করেন এবং পরবর্তীতে 25শে এপ্রিল জিআই সনদ আসলে টাঙ্গাইল শাড়ির ক্ষেত্রে দেয়া হয়। এছাড়া আরও 14টি আবেদনের অপেক্ষায় আছে। এই যে আইন অনুযায়ী কে বা কারা এই জিআই নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন, এই আইনে আছে বাংলাদেশের জিআই উৎপাদনকারী ব্যক্তিবর্গের বা তাদের স্বার্থের প্রতিনিধিত্বকারী প্রচলিত আইনের অধীনে গঠিত বা নিবন্ধিত কোনো সংগঠন বা সমিতি, সরকারি সংস্থা বা কর্তৃপক্ষ জিআই নিবেদনের জন্য নির্ধারিত ফরমে পদ্ধতিতে ফিস প্রদান করে রেজিস্ট্রার বরাবর লিখিতভাবে আবেদন করতে পারবে। কিন্তু বাংলাদেশের জিআই সনদের ক্ষেত্রে দেখা যায় সবচেয়ে বেশি সনদ দেয়া হয়েছে জেলা প্রশাসকদের আবেদনের ভিত্তিতে। 4টি জিআই সনদ এসেছে ব্যক্তিগত আবেদনের প্রেক্ষিতে, বিসিক পেয়েছে 3টি, ব্রি 2টি। মূলত সরকারি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতেই বেশিরভাগ জিআই সনদ দেয়া হয়েছে। তাহলে সহস্র বছর ধরে যারা নিজেদের রক্ত ঘামে দেশের জিআইগুলো সমুন্নত রাখছেন, গ্রাম বাংলার কৃষক, তাঁতি, কারিগর সমাজ, তারা কেন সহজে এই জিআই সনদের অধিকার পাবেন না, কিংবা তারা আবেদন কেন আসলে করছেন না?
তাহলে এই মেধা সম্পদের সুরক্ষা কিভাবে আসলে সংরক্ষিত হবে? জিআই আইন অনুযায়ী কোনো নিবন্ধিত জিআই এর অনুমোদিত ব্যবহারকারীর মেয়াদ হবে 5 বছর। এমনকি কোনো জিআই পণ্যের অনুমোদিত ব্যবহারকারীর মৃত্যুবরণ করলে জিআই পণ্যের অধিকার তার বৈধ উত্তরাধিকারীর উপরে বর্তাবে। তাহলে এখন যে টাঙ্গাইল জেলা প্রশাসক যিনি এই আইন অনুযায়ী টাঙ্গাইল শাড়ির জিআই সনদ পেয়েছেন, তার উত্তরাধিকার কিন্তু কোনোভাবেই শাড়ির কারিগররা হতে পারছেন না। তাহলে টাঙ্গাইল শাড়ির কারিগরদের মেধা সম্পদ সুরক্ষা কিভাবে আসলে সংরক্ষিত হতে পারে? 2004 থেকে 2009 এই পর্যন্ত 117 পণ্যকে ভারত জিআই নিবন্ধনের জন্য দরখাস্ত করেছিল, যার ভেতরে বাংলাদেশের জামদানি শাড়িও ছিল। এবং বিতর্ক ওঠার পর ভারত এই জামদানি শাড়িকে উপাদ্যা জামদানি নামে নিবন্ধন করতে বাধ্য হয়েছে। কিন্তু নকশি কাঁথাকে হচ্ছে পশ্চিমবঙ্গের নকশি কাঁথা, ফজলিয়ম ল্যাংড়া আমকে তাদের নিজস্ব হচ্ছে যে জিআই এবং পশ্চিমবঙ্গের ফুলিয়া নদিয়ার শাড়ি হিসাবে টাঙ্গাইল শাড়িকে নিবন্ধন করেছে ভারত। বাংলাদেশের জিআই আইনের 3য় অধ্যায়ে ভৌগোলিক নির্দেশক পণ্যের সুরক্ষা বিষয়ে বেশ কিছু ধারা বর্ণিত হয়েছে। বলা হয়েছে উক্ত আইনের অধীনে সমনামীয় জিআই এর নিবন্ধন করা যাবে। তার মানে কি দাঁড়ায়? দুটি ভিন্ন ভূগোলে সমনামে কোনো জিআই থাকতে পারে? আমরা জানি বহু শিল্প চর্চার সাংস্কৃতিক উপাদান বা প্রাণ সম্পদ আন্তর্জাতিক হতে পারে, কিন্তু জিআই কি আন্তর্জাতিক হয়? জিআই তো একটি সুনির্দিষ্ট ভূগোলের প্রকৃতি এবং সংস্কৃতির সাথে জড়িত। এক্ষেত্রে কোনো জিআই যদি নির্দেশিত স্থানে না হয় কিংবা এর ভৌগোলিক উৎসস্থল সম্পর্কে জনসাধারণের ভেতরে যদি বিভ্রান্তি তৈরি করা হয়, তাহলে বাংলাদেশের জিআই অনুযায়ী এটি জিআই আইনের লঙ্ঘন এবং অপরাধ। এর জন্য বিচার এবং দণ্ড নির্ধারণ করা হয়েছে। তার মানে টাঙ্গাইল শাড়িকে যদি অন্য কোনো ভৌগোলিক অঞ্চলের জিআই পণ্য হিসেবে গণ্য করা হয়, সেটি বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ। কারণ উক্ত আইনে উল্লেখ করা হয়েছে জিআই যদি উৎস দেশে সংরক্ষিত না হয় বা সংরক্ষণের অধিকার হারায় বা অপ্রচলিত হয়ে পড়ে, তবে জিআই আইনে এটি নিবন্ধনে নিষেধাজ্ঞা রাখা হয়েছে। কিন্তু টাঙ্গাইল শাড়ি তো তার উৎসস্থলে এখনও তৈরি হয় এবং এখনও হচ্ছে যে এটি অপ্রচলিত হয়ে যায়নি। তাহলে কিভাবে ভারত এটি নিবন্ধন আসলে করতে পারে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, টাঙ্গাইল শাড়ি নিয়ে যখন আসলে কথা হয়, টাঙ্গাইলের যে শাড়ির দুটি তাঁতে আসলে বোনা হয়, একটি বসাক তাঁত এবং আরেকটি হচ্ছে যে চিত্তরঞ্জন তাঁত। এবং চিত্তরঞ্জন তাঁতকে কোট আসলে অনেক সময় জোলার তাঁত হিসেবে আসলে দেখা হয়। দুটি তাঁতের শাড়ির বুননে ভিন্নতা আছে, মোটিফে ভিন্নতা আছে। এবং এই দুটি তাঁতের ভিতরে বসাক তাঁতের শাড়িকে টাঙ্গাইল শাড়ি হিসেবে আসলে বলা হয়। এবং এই যে টাঙ্গাইল তাঁতের শাড়ির কারিগরদের স্থানান্তরের যে ইতিহাস, স্থানান্তরের ইতিহাসে আসলে দেখা যায় তারা কোনো একটি অবিভক্ত ভারতীয় সময়ে তারা কখনো হচ্ছে যে আপনার পশ্চিমবঙ্গ এই অঞ্চলে ছিলেন, মালদা অঞ্চলে ছিলেন, এবং কোনো একটি সময়ে তারা তারও আগে আমাদের আত্রাই এবং মহানন্দা নদীর তীরে ছিলেন, যেটি চাঁপাইনবাবগঞ্জে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখন বলা হচ্ছে যে আমাদের এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন তাঁত হচ্ছে গঙ্গাজলি কাপড়, যেটি আত্রাই এবং মহানন্দা তীরে তৈরি হয়েছে, সেটি মসলিনের চাইতেও প্রাচীন। এবং পরবর্তীতে এই তাঁতিরা কিন্তু ওই অঞ্চল থেকে চলে আসেন কিশোরগঞ্জে এবং কিশোরগঞ্জ থেকে পরবর্তীতে ঢাকার ধামরাইয়ে চৌহালিতে, ঢাকার ধামরাইয়ে চৌহালি থেকে আবারও হচ্ছে যে আপনার টাঙ্গাইলে, এবং টাঙ্গাইলের পাথরাইল নামে যে ইউনিয়ন আছে, মূলত দেলদুয়ার উপজেলা, সেই দেলদুয়ার উপজেলায় অনেকগুলো গ্রাম আছে, চণ্ডী, পাথরাইল, যে গ্রামে তাদের সবচেয়ে বড় বিকাশটি আসলে ঘটেছে, যেখান থেকে কিন্তু তাদের টাঙ্গাইল শাড়িটি আসলে জন্ম নিয়েছে। তারা তাঁতি, তার আগেও তারা অনেক রকমের তাঁত বুনেছেন, কিন্তু টাঙ্গাইলেই শুধুমাত্র টাঙ্গাইল শাড়ি তৈরি হয়েছে। এবং কি তার ভৌগোলিক মহিমা, যেটি আসলে টাঙ্গাইল শাড়ি আসলে তৈরি করেছে, সেটি বোঝাটা জরুরি। কারণ এই তাঁতিরা কিন্তু আপনার গঙ্গা, পদ্মা, মহানন্দা, আত্রাই, তারা বংশাই নদী, অনেকগুলো নদী, কিন্তু তারা মেঘনা, এই রকমের অববাহিকা থেকে যখন তারা লৌহজং নামে একটি নদীর কাছে গিয়েছেন, লৌহজং নদীর পানি কিন্তু খুবই টলটলে এবং খুবই পরিষ্কার। আমি তাদের ভাষায় বলছি যে খুবই পরিষ্কার পানি। এবং এই লৌহজং নদীর পানি টাঙ্গাইল শাড়ির বোনার ক্ষেত্রে আসলে ব্যবহৃত হয়। এবং টাঙ্গাইল শাড়ির বোনার ক্ষেত্রে প্রত্যেকটি হ্যান্ডলুমের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় হচ্ছে মন্ড। এটি মোটিফের সাথে
মোটিভ কিন্তু প্রচুর কপি হতে পারে, কিন্তু যখনই ভৌগোলিক মহিমা বলা হচ্ছে তখন সেই ভূগোলে এটা কতটুকু বিশেষ সেটি আসলে বোঝাটা জরুরি। তো এই যে লৌহজং নদীর পানি এবং পোড়াবিন্নি একটি ধান, একটি দেশি ধান যেটি আমন এবং আউশে হয়, পোড়াবিন্নি ধানের খই এবং ঝিনুক, যে ঝিনুকটি শুধুমাত্র লৌহজং নদী এবং তার আশেপাশের বিল, ওই অঞ্চলে একটি বিল আছে, বড় বিল, চারান বিল, ওই চারান বিলের যে ঝিনুক, চারান বিলের ঝিনুকের গুঁড়া থেকে তৈরি করা চুন, লৌহজং নদীর পানি, পোড়াবিন্নি ধানের খই দিয়ে যে মণ্ডটি তৈরি করা হয় এটি স্থানীয় ভাষায় বলা হয় জরা। এই জরা শুধুমাত্র টাঙ্গাইল শাড়িকে টাঙ্গাইল শাড়ি হিসাবে ভৌগোলিক মহিমা আসলে দিয়েছে। এটি অন্য কোনো অঞ্চলে আসলে করা সম্ভব নয়, কারণ আমরা কিন্তু নদিয়া বা ফুলিয়াতে যে তাঁতের শাড়ি তৈরি হচ্ছে অবশ্যই সেটি ওই অঞ্চলের ভৌগোলিক মহিমা বা ভৌগোলিক নির্দেশক পণ্য, কারণ ওই অঞ্চলের যে তাঁতিরা আছে তাদের মেধাসত্ব, তাদের লোকায়তজ্ঞান সেটির সাথে সম্পর্কিত। কিন্তু আমরা কিন্তু কোনোভাবেই টাঙ্গাইলকে কেটে, লৌহজং নদীকে কেটে নদিয়া বা ফুলিয়াতে নিয়ে যেতে পারি না, ঠিক যেভাবে আমরা নদিয়া ফুলিয়াকে কেটে আসলে বাংলাদেশে নিয়ে আসতে পারি না। ঠিক একইভাবে জামদানি শাড়ি বোনার জন্য তিল বাজার নামে একটি ধান, যেটি শুধুমাত্র ওই অঞ্চলে হয়, এবং আমাদের যে শীতলক্ষা নদীর ভোরের যে পানি, সেই পানিটি গুরুত্বপূর্ণ। এরকম যে ভৌগোলিক নির্দেশক পণ্যের যে আসলে বিতর্ক, সেই বিতর্কে কিন্তু আমরা অধিকাংশ সময় অন্য যে মেধাসত্ব, কোনো মোটিভ বা নকশার মেধাসত্ব, সেটিকেও আসলে গুলিয়ে ফেলি, এবং স্পষ্টত দেখা গিয়েছে বেশ কিছু মোটিভের ক্ষেত্রে যে অনেক মোটিভ, টাঙ্গাইল শাড়ির প্রচুর মোটিভ কিন্তু হারিয়ে গেছে। বিশেষত শকুন্তলা, এই মোটিভটি টাঙ্গাইল শাড়িতে এখন আর দেখাই যায় না, কারণ এটি একটি দুষ্প্রাপ্য মোটিভ, এটি প্রায় হারিয়ে গিয়েছে। ধান ছড়া, এই মোটিভটি কিন্তু এখন আর টাঙ্গাইল শাড়িতে দেখা যায় না। এখনকার বাস্তবতায় এখনকার মানুষ যে মোটিভ বা ডিজাইনকে পছন্দ করছেন, তাঁতিরা কিন্তু সেভাবে আসলে বুঝছেন। তো আদি টাঙ্গাইল শাড়ির যে মোটিভ বা ডিজাইন, সেটি কিন্তু খুব কম আসলে তৈরি হয়, এবং হাতে তৈরি করা যে নকশা, আমরা যেটিকে মোটিভ বলছি, যেটি তাঁতিদের ভাষায় যে বুটি, তাদের যে বুটি, সেই বুটি কিন্তু এখন আসলে ওইভাবে তৈরি হচ্ছে না। এই ধারাবাহিকতায় বিশ্ব মেধা সম্পদ দিবসে আমাদের যে প্রস্তাব, মানে আমরা কিছু প্রস্তাব করতে চাই। আমরা জানি যে মেধাসত্ব, মেধা সম্পদের সুরক্ষা নিয়ে জাতিসংঘের বিশ্ব মেধা সম্পদ সংস্থা বা WIPO কাজ করে, এবং এই বিশ্ব মেধা সম্পদ সংস্থার যে রাষ্ট্রসমূহ 2026 এপ্রিলকে বিশ্ব মেধা সম্পদ অধিকার দিবস নিবন্ধন নির্ধারণ করে। বাংলাদেশ 1985 সনে এই বিশ্ব মেধা সম্পদ সংস্থার সদস্য হয়। প্রতি বছরই বিশ্ব মেধা সম্পদ অধিকার দিবসের একটি প্রতিপাদ্য থাকে। এবছরের প্রতিপাদ্য ছিল আমাদের যে SDG ঘোষণা করা হয়েছে 17টি লক্ষ্য নিয়ে, স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং মেধা সম্পদ এবং SDG। এবং আমরা যেটি আসলে বলতে চাই, যদি আমরা এই 17টি লক্ষ্য অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের পাবলিক মেধা সম্পদের অধিকার সুরক্ষিত হওয়াটা আসলে জরুরি। আমাদের গ্রামীণ জনপদে বিরাজমান যে প্রাকৃতিক সাংস্কৃতিক সম্পদ আছে, তার মেধা সম্পদের সুরক্ষা আসলে আমাদের জরুরি। আমাদের সংবিধানের 18 ক ধারায় বলা হয়েছে, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন। কিন্তু বাংলাদেশের নদী, অরণ্য, সমুদ্র, পাহাড়, গড়, বরেন্দ্র, দ্বীপ, চর, যে কোনো বাস্তুতন্ত্র, যে কোনো নদী, যে কোনো পাহাড় আর যে কোনো ভৌগোলিক অঞ্চল আজ কিন্তু উন্নয়নের নির্মম যন্ত্রণার ক্ষত বহন করছে। আর এসব ভূগোলের জটিল মিথস্ক্রিয়াতেই কিন্তু জন্ম নিয়েছে আমাদের ভৌগোলিক নির্দেশক সম্পদগুলো। শীতলক্ষা নদী আর তিল বাজার ধান ছাড়া তো জামদানি শাড়ি অসম্ভব। লৌহজং নদী আর পোড়াবিন্নি ধানের খই ছাড়া কিন্তু আমাদের টাঙ্গাইল শাড়ি অসম্ভব। আজ তো নদীগুলো নেই, দেশি ধানের বৈচিত্র্য নেই, কার্পাস তুলার চাষ নেই, তাহলে কিভাবে এই ঐতিহাসিক জিআই হিসাবে জামদানি বা টাঙ্গাইল শাড়ি আজকে বয়ন করা সম্ভব? কারণ জিআই তো কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, কিংবা জিন প্রযুক্তিতে কোনো কিছু বদলে ফেলার মতো বিষয় নয়। জিআই একই সাথে প্রকৃতি এবং সংস্কৃতি যে ধারাবাহিক মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়ায় বয়ে চলা একটা সৃজনশীল রূপান্তর। আর এই রূপান্তর প্রক্রিয়ার সৃষ্টিকর্ম নিয়ে যখন আমরা গর্ব করছি, আমরা আমাদের পরিচয় হাজির করছি, কিন্তু তখন আমাদের মনে প্রশ্ন আসে,
যে আমরা যে আমাদের প্রাণ প্রকৃতিকে সুরক্ষিত রাখছি না, আমাদের নদীগুলোকে রাখছি না, আমাদের ধানগুলোকে রাখছি না, আমাদের প্রকৃতিকে রাখছি না, তাহলে সেটি কিভাবে আসলে ভৌগোলিক মহিমা হিসেবে দাঁড়াতে পারে। এবং ঠিক একইভাবে আমরা যে জিআই পণ্যগুলো নিয়ে কথা বলছি, আমি গ্রামীণ যে পেশাজীবী কারিগর সমাজ তাদের সাথে তাদের জিআই পণ্যের স্বীকৃতি এটি তাদেরকে আসলে কি দিতে পারে সে বিষয়ে আসলে কথা বলেছি। তাদের একটি বড় অংশ আপনারাও জানেন যে বিশেষত আমরা যদি টাঙ্গাইল শাড়ি নিয়েও কথা বলি, এখানে যে আসলে গরিব তাঁতিরা মূলত আসলে কাপড়গুলো তৈরি করেন তাদের কিন্তু এই বিষয়ে বিন্দু মাত্র কোনো ধারণা নেই। কিন্তু যারা এই কাপড়ের ব্যবসা করেন এবং যাদের আসলে বড় ধরনের দোকান কিংবা আউটলেট আছে, তারা এই বিষয়ে সম্পর্কে খুবই ওয়াকিবহাল এবং তারা বলছেন যে এই জিআই আমাদের যে জ্ঞান, এই মেধা সম্পদকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে একটি উপহার। এবং তাদের মধ্যে দুইটি পক্ষ আসলে বলছেন। একটি পক্ষ মনে করেন শুধুমাত্র কার্পাস তুলা দিয়ে, লৌহজং নদীর পানি, পোড়াবিনি ধানের খই দিয়ে আদি মোটিফেই আসলে টাঙ্গাইল শাড়ি বানাবো এবং সেটির দাম অনেক হোক, কিছু মানুষের জন্য তৈরি হোক। কিন্তু আরেকটি পক্ষ বলছে যে না, সিনথেটিক সুতা দিয়ে পাওয়ার লুমে টাঙ্গাইল শাড়ি আসলে তৈরি হোক, এটি দামে সস্তা হোক, প্রচুর মানুষ আসলে সেটি যাতে আসলে করতে পারে। এই রকমের বহু বিতর্ক আপনি যখন পোড়া বাড়ির চমচম যারা তৈরি করছেন কিংবা হচ্ছে যে যারা তুলসীমালা ধান উৎপাদন করছেন তাদের সাথে আমরা কথা বলবো, তখন কিন্তু এটি আসলে আমরা দেখতে পাই। আমাদের যে গ্রামীণ বাংলাদেশের সমাজ, সেই গ্রামীণ সমাজ কিন্তু আসলে বলছে যে প্রাণের উপর কোনো পেটেন্ট আমরা আসলে চাই না। সেটা গীতবাদ্য, নকশা, বুনন, আমাদের রন্ধন শৈলী, পুঁথি পাঁচালী, প্রাকৃতিক প্রক্রিয়া থেকে শুরু করে বীজ দানা সবকিছুই আসলে আমরা কোনো কিছু এই যে পাবলিক সম্পদ তার তো আসলে পেটেন্ট চাই না। কিন্তু কোনোভাবেই কিন্তু আমাদের এই সব সম্পদের মালিকানা আমাদের হাতে থাকছে না। আর থাকছে না বলেই কিন্তু আজকে আমাদের আলোচনা করতে হচ্ছে, আমাদের তর্ক তুলতে হচ্ছে। এবং আমরা বারবার দেখছি যে রাষ্ট্রের কোনো সুরক্ষা বলা এক্ষেত্রে নেই। যে যেভাবে পারছে, যেমন ভাবে পারছে, গ্রামীণ পেশাজীবী শিল্পী সমাজে এসব সৃষ্টিকর্ম এবং সৃজনশীলতা নিয়ে বাহাদুরি করছে এবং মুনাফা করছে। এই যে আমাদের বাংলাদেশের পাবলিক প্রাণ সম্পদ এবং সাংস্কৃতিক উপাদান সহ জিআই পণ্যের মেধা সম্পদ সুরক্ষায় অবশ্যই আমরা প্রস্তাব করছি বিদ্যমান জিআই আইনকে পাবলিক পর্যালোচনার জায়গায় আনা দরকার। কারণ এখানে বাংলাদেশের নানা প্রান্তের জিআই কারিগর এবং নাগরিকের পরামর্শ এবং মতামত দরকার। একই সাথে আন্তঃরাষ্ট্রিক বা যেসব জিআই নিয়ে দ্বিরাষ্ট্রিক তর্ক আছে সেসব মীমাংসা এবং ফয়সালায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। আমাদের বাংলাদেশে কোনো পাবলিক জিআই নথি বা দলিল এখনো পর্যন্ত আমরা জোরদার করতে পারিনি। এটি কিন্তু খুবই সহজভাবে প্রতিটি অঞ্চলে স্থানীয় সরকার কার্যালয়কে আমরা যদি অংশগ্রহণ করাতে পারি, তাহলে নিয়মিত আমরা এই জিআই দলিলে আমাদের সমস্ত জিআইকে অন্তর্ভুক্ত করতে পারি। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক পরিবেশ সংগঠন, গণমাধ্যম, নাগরিক সমাজের প্রতিনিধিরাই কিন্তু এখানে দায়িত্ব পালন করতে পারে। দেশের সকল এলাকার জিআই নিবন্ধনের নথি তৈরিতে বিদ্যমান নানা গবেষণা, আখ্যান, গণমাধ্যমের সংবাদ, অপ্রকাশিত দলিল, প্রকাশিত দলিল, মৌখিক ও লিখিত বয়ান, মুদ্রিত অমুদ্রিত নথি, বৈজ্ঞানিক গবেষণা, বিশ্লেষণ সবকিছুকে একত্রিত করা জরুরি। কারণ আমরা যত বেশি জনতথ্য, জনবয়ান যুক্ত করতে পারবো, তত বেশি আমাদের ভৌগোলিক মহিমা বা আমাদের ভৌগোলিক নির্দেশক এই সম্পদের ক্ষেত্রে তত বেশি শক্তিশালী প্রামাণ্য দলিল তৈরি করতে পারবো, তত বেশি সুরক্ষিত হতে থাকবে আমাদের জনগণের মেধা সম্পদের অধিকার।